প্রিয় দর্শক, একজন মানুষ অসংখ্য আবেগ বা ইমোশনের দ্বারা তাড়িত হয়। একজনের ভেতরে যেমন সুখের অনুভূতি থাকে, ঠিক তেমনি থাকে রাগ, অভিমান, দুঃখ, ভয় ইত্যাদি বিভিন্ন অনুভূতির সমাহার। আপনি নিজের কথাই ধরুন, খুশির ঘটনা ঘটলে আপনি যেমন আনন্দিত হন, ঠিক তেমনি কষ্টের ঘটনা আপনাকে বেদনায় ধাবিত করে। কিন্তু কেমন হতো যদি আপনার ভেতরে শুধুমাত্র একটি অনুভূতি রেখে বাকি সব অনুভূতিগুলোকে বের করে ফেলা হতো? ধরুন, শুধুমাত্র আপনার ভেতরে রাগের অনুভূতি রেখে ব্রেনকে এমনভাবে ট্রিটমেন্ট করা হলো যাতে অন্য কোনো ইমোশন আপনার মাথায় কাজ না করে। তখন আপনার সব কিছুতেই রাগ হতে থাকবে। ভালো কিছু ঘটলেও আপনি রেগে যাবেন, খারাপ কিছু ঘটলে তো কথাই নেই। দর্শক বন্ধুরা, আজকে আমরা এমনই একটা গল্প এক্সপ্লেইন করতে চলেছি যেখানে আমরা দেখতে পাবো একজন মানুষকে কিভাবে গোপন ল্যাবে ক্লোন করে আলাদা 6টি মানুষে রূপান্তর করা হয়, কিন্তু তাদেরকে দেওয়া হয় কেবলমাত্র একটি মাত্র অনুভূতি। এমনই এক ব্যতিক্রমধর্মী গল্প নিয়ে সম্প্রতি আই স্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ 6। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও শুরু করা যাক। শুরুতেই আমরা দেখতে পাই একজন প্রফেসর ক্লাস নিচ্ছেন। বিখ্যাত এই বিজ্ঞানী ক্লাসে পড়াচ্ছিলেন কিভাবে মানুষের ব্রেনের সিগন্যালকে নিয়ন্ত্রণ করে কষ্টের অনুভূতিকে নিষ্ক্রিয় করে দেওয়া যায়। ভেবে দেখুন, আমাদের কষ্টগুলো কিন্তু সবই নিউরনের অনুরণন। আমাদের গায়ে যখন কেউ চিমটি কাটে, সেই অনুভূতিটা স্নায়ুতন্ত্রের মাধ্যমে মস্তিষ্কে যায় এবং আমরা ব্যথা অনুভব করি। কোনোভাবে যদি মস্তিষ্কের সাথে ব্যথার স্নায়ুর কানেকশন বন্ধ করে দেওয়া যায়, তাহলে কিন্তু আমরা মস্তিষ্কে আর ব্যথার অনুভূতি পাবো না। প্রিয় দর্শক, কনজেনিটাল অ্যানালজেসিয়া নামের একটা রোগও কিন্তু আছে, যেটা হলে মানুষ শারীরিক কষ্টের অনুভূতি আর পায় না। তো যাই হোক, ক্লাসের মাঝেই প্রফেসরের সঙ্গে দেখা করতে আসে সোফিয়া নামের একজন সায়েন্টিস্ট। এই চরিত্রে অভিনয় করেছেন 90 দশকের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মৌ। সোফিয়া প্রফেসরকে জানায় আগের রাতে তাদের ডেটা সেন্টারে আগুন লেগে সব নষ্ট হয়ে গেছে। তবে বাইরের সবাই ডেটা সেন্টার হিসেবে জানলেও মূলত সেটা ছিল একটা গোপন ল্যাবরেটরি, যেখানে প্রফেসর সাহেব বিভিন্ন ইল্লিগ্যাল গবেষণা করতেন সরকারের নজর এড়িয়ে। আমরা পুলিশের এসআই নুরুলকে দেখতে পাই এই আগুন লাগার ঘটনার ইনভেস্টিগেটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করতে। সদরঘাটে একটা পরিত্যক্ত জাহাজের ভেতরে মূলত গোপনে তৈরি করা হয়েছিল সেই ল্যাবটি। পুলিশ তো দূরের কথা, আশেপাশের কেউই এই ল্যাবের অস্তিত্ব সম্পর্কে জানত না। তবে এই ওয়েব সিরিজে পুলিশকে এক অদ্ভুত লাল রঙের পোশাক পরানো হয়েছে, যা ভিন্ন এক পরাবাস্তবতার দিকেই ইঙ্গিত করে। সাধারণত এ সমস্ত ল্যাবে ফায়ার প্রোটেকশনের জন্য বিশেষ ব্যবস্থা থাকে। নুরুল জানতে পারে এই ল্যাবেও সেটা ছিল, কিন্তু এক বিশেষ কারণে সেই প্রোটেকশন সিস্টেম কাজ করেনি। এমনকি সিসিটিভি সিস্টেমও জ্বলে গেছে। নুরুল দেখতে পায় আগুনে পুড়ে সেই ল্যাবের একজন স্টাফ আহত হয়েছে। তাকে ল্যাবের অন্যান্য লোকজন নিয়ে যাচ্ছে হাসপাতালে। লোকটিকে বেশ ভীত মনে হচ্ছে। এই যে লোকটিকে নিয়ে যাওয়া হচ্ছে, একে ভালো করে দেখে রাখুন। সিরিজের মাঝে এর মাধ্যমে একটা রহস্য উন্মোচিত হবে। এদিকে আমরা সেই প্রফেসর সাহেবকে কথা বলতে দেখি একজন বিজনেস মাফিয়ার সঙ্গে। মূলত এই লোকটির ফান্ডিংয়েই প্রফেসর গবেষণা করত, কিন্তু এখন এভাবে আগুন লেগে যাওয়ায় লোকটি ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা দুজনেই বুঝতে পারছে ঘটনাটা একটা স্যাবোট্যাজ, অর্থাৎ আগুন এমনিতে লাগেনি, ইচ্ছে করে আগুন লাগিয়ে ল্যাব ধ্বংস করা হয়েছে। আর সেটা লাগিয়ে পালিয়ে গেছে তাদের সাবজেক্ট, অর্থাৎ তারা ভেতরে একটা মানুষের ওপর গবেষণা চালাচ্ছিল। তাদের সন্দেহ সেই মানুষটাই আগুন লাগিয়ে ল্যাব ধ্বংস করে পালিয়ে গেছে। এবার আমরা লম্বা চুলদারির এক লোককে সন্ত্রাসীদের একটি আস্তানায় আক্রমণ চালাতে দেখি। সেখানে তার টার্গেট ছিল শরীফুল নামের এক লোক, যাকে সে ড্রিল মেশিন দিয়ে ভয়ঙ্করভাবে মাথা ছিদ্র করে হত্যা করে। এই হত্যাকাণ্ড পুলিশকে ভাবিয়ে তোলে। আস্তানা থেকে পালিয়ে আসা একজনের বর্ণনা শুনে একজন স্কেচ আর্টিস্ট এঁকে দেয় হত্যাকারীর ছবি। আর সেই ছবি দেখে অবাক হয়ে যায় এসআই নুরুল, কারণ ছবিটা ছিল জাফর নামের এক শীর্ষ সন্ত্রাসীর, যাকে ফাঁসি দেওয়া হয়েছিল কয়েক বছর আগে। কয়েকদিন পর আবার একটা লাশ পাওয়া যায়। এবার রাতভর পার্টি করে শেষে মারা যায় সাইদুল নামের এক সন্ত্রাসী। এবারও বেঁচে যাওয়া লোকেরা একজন চুলদারিওয়ালা লোকের চেহারার বর্ণনা দেয়, যেটা মিলে যায় জাফরের চেহারার সঙ্গে। কয়েক বছর আগে এই শহরের সব অপকর্ম নিয়ন্ত্রণ করত সেলিম শেখ নামের একজন মাফিয়া। সেই মাফিয়ার সবচেয়ে কাছের দুই সন্ত্রাসী ছিল জাফর আর আসগর নামের দুই লোক।
এদের সাহায্যে পুরো শহরের অস্ত্র, মাদক সবকিছু কন্ট্রোল করত সেলিম শেখ। কিন্তু হঠাৎ করে সেই সেলিম শেখ খুন হয়ে যায়, আর পুলিশ তদন্ত করে দেখতে পায় সেই খুনটি করেছে তারই ডান হাত জাফর। এ যেন সেনাপতির দ্বারা রাজার খুন হওয়া। ওপর মহল থেকে চাপ আসায় খুব দ্রুতই জাফরকে গ্রেফতার করা হয় এবং সেলিম শেখ হত্যার দায়ে ফাঁসি দেওয়া হয়। আর এরপর থেকে শহরের একচ্ছত্র অধিপতি হয়ে যায় মৃত সেলিম শেখের অন্য শাগরেদ আজগর। অদ্ভুত ব্যাপার হলো, এই খুন হওয়া শরীফ আর সাইদুল দুজনেই ছিল আজগরের লোক এবং এরাই কোর্টে জাফরের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল এবং এদের সাক্ষীর কারণেই জাফরের ফাঁসি হয়েছিল। তাহলে কি মৃত জাফর আবার ফিরে এসে প্রতিশোধ নিচ্ছে তার উপর করা বিশ্বাসঘাতকতার? কিন্তু সেটা তো সম্ভব নয়। বাই দ্য ওয়ে প্রিয় দর্শক, জাফরের চরিত্রে কিন্তু অভিনয় করেছেন নির্মাতা ইফতেখার ফাহমি। হ্যাঁ, সেই হাউসফুল নাটকের নির্মাতা, যিনি কিছুদিন আগে ভাইরাল হয়েছিলেন কে হতে চায় মাসুদ রানা রিয়েলিটি শোতে বিচারক হিসাবে অংশগ্রহণ করে। তো যাই হোক, এসআই নুরুল তখন জাফরের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য সেই ডাক্তারের সাথে যোগাযোগ করে। তিনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জাফরের মৃত্যু নিশ্চিত করেছিলেন। সেই ডাক্তার জানান তিনি শতভাগ নিশ্চিত কয়েক বছর আগে জাফরকেই ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে এবং জাফরের বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই। ঘটনাগুলো নুরুলের কাছে কাকতালীয় মনে হতে থাকে না, কারণ ল্যাবে আগুন লাগার পর থেকে বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে কয়েক বছর আগে ফাঁসি হয়ে যাওয়া জাফরকে। আবার সেই জাফর হত্যা করছে আজগরের লোকদের, যাদের সাক্ষীতে তার ফাঁসি হয়েছিল। তার কাছে মনে হতে থাকে এই সব ঘটনাই এক সূত্রে গাঁথা এবং এগুলোর সূচনা সেই ল্যাবে আগুন লাগা থেকে। তাই এসআই নুরুল সরাসরি ল্যাবের সায়েন্টিস্ট সোফিয়ার সঙ্গে কথা বলতে যায়। নুরুল বারবার জানার চেষ্টা করতে থাকে কিভাবে ফায়ার প্রোটেকশন সিস্টেম থাকার পরেও ল্যাবে আগুন লেগে ধ্বংস হয়ে গেল, অথবা ল্যাবে কি এমন জিনিস নিয়ে গবেষণা করত যেটার কারণে ল্যাবটাকে এত গোপন রাখা হয়েছে এবং একটা পরিত্যক্ত জাহাজের ভেতরে সেটাকে রাখা হয়েছিল। কিন্তু সোফিয়া পুরো ব্যাপারটাতেই নুরুলকে অ্যাভয়েড করে এবং তাকে বলে এই আগুন লাগার ঘটনাটাকে অ্যাক্সিডেন্ট হিসাবেই দেখতে। ব্যাপারটা যে সোফিয়ারা পছন্দ করছে না সেটা আমরা পরের ঘটনাতেই বুঝতে পারি। নুরুলকে তার বস ডেকে ল্যাবে আগুন লাগার তদন্ত করতে নিষেধ করে দেয় এবং তাকে বলে তার কনসেন্ট্রেশন শরীফ কিংবা সাইদুল হত্যাকাণ্ডের তদন্তের মধ্যেই সীমাবদ্ধ রাখার জন্য। নুরুল বুঝতে পারে সেই ল্যাবের মালিকের হাত অনেক লম্বা, এ কারণেই তার বসকে বলে তার ইনভেস্টিগেশন বন্ধ রাখা হয়েছে। এদিকে সেই ল্যাবের প্রফেসরকে আমরা দেখতে পাই অবসরপ্রাপ্ত সিকিউরিটি এজেন্ট খানের বাসায় যেতে। এই পর্যায়ে আমরা এক ভয়ঙ্কর সত্য জানব, যেটা এতক্ষণ পৃথিবী থেকে আড়াল করে রাখা হয়েছিল। জাফর সন্ত্রাসী অবস্থায় ছিল, বুদ্ধিমান, ক্ষিপ্র এবং হিংস্র, কিন্তু তার রাগ তাকে ধ্বংস করে দিচ্ছিল। রেগে গেলে তার মাথা ঠিক থাকতো না। সে সময় সেই বিজনেস মাফিয়া প্রফেসরকে একটা মিশন দিয়েছিল, সেটা হলো জাফরকে নিয়ে গবেষণা করার। এ কাজে প্রফেসর সাহায্য নেয় সিকিউরিটি এজেন্ট মিস্টার খানের। 11টা খুনের মামলা কাঁধে নিয়ে যখন জাফর মৃত্যুর দিন গুনছিল, তখন খান তাকে প্রস্তাব দেয় গবেষণার গিনিপিগ হবার জন্য। জাফর যদি প্রফেসরের ল্যাবে গবেষণার জন্য নিজেকে বিলিয়ে দিতে রাজি হয়, তাহলে তার যেন ফাঁসি না হয় সেই ব্যবস্থা করবে খান। আর গবেষণা শেষ হলে জাফরকে পাঠিয়ে দেওয়া হবে বিদেশে। ফাঁসির হাত থেকে বাঁচতে এ কাজে রাজি হয়ে যায় জাফর। তারপর প্রফেসর জাফরকে নিয়ে আসে সদরঘাটের পরিত্যক্ত জাহাজে বানানো তার গোপন ল্যাবে। সরকারের চোখ এড়িয়ে সেখানে মানব ক্লোনিংয়ের নিষিদ্ধ পরীক্ষা চালাতেন তিনি। সেখানে তিনি বানিয়ে ফেলেন জাফরের 6টি ক্লোন, কিন্তু তিনি প্রতিটি ক্লোনের মস্তিষ্কে মাত্র একটা অনুভূতি সেট করে দিয়েছিলেন। তার বানানো 6টা ক্লোনের একটি ছিল ম্যাড বা উন্মাদ প্রকৃতির, তার মধ্যে রাগ ছাড়া আর কোনো কিছুই ছিল না। দ্বিতীয়টি ছিল স্যাড বা দুঃখী, তার মনে দুঃখের অনুভূতি ছাড়া অন্য কিছুই আসতে পারত না। তৃতীয় জন ছিল পাওয়ারফুল বা শক্তিশালী, এই লোকটি ইমোশনালি প্রচণ্ড পাওয়ারফুল ছিল এবং সে ছিল খুবই ইন্টেলিজেন্ট বা চালাক প্রকৃতির। চতুর্থ জন ছিল পিসফুল অর্থাৎ শান্তিপ্রিয়। পঞ্চম জন ছিল জয়ফুল অর্থাৎ সবসময় সে হাসি আনন্দের মধ্যে থাকতো এবং চিল করা ছাড়া অন্য কোনো কাজের কথা চিন্তাই করতে পারতো না। আর ষষ্ঠ জন ছিল স্কেয়ার্ড অর্থাৎ সে সব কিছুতেই ভয় পেত এবং ভয় পাওয়া ছাড়া অন্য কিছুই চিন্তা করতে পারত না। আগেই বলেছি, জাফরের ভেতরে থাকা রাগের তীব্রতাই তাকে ধ্বংস করে দিয়েছিল। সে যদি নিজের রাগকে কন্ট্রোল করতে পারত, তাহলে সে আন্ডারগ্রাউন্ডের সম্রাট হতে পারত।
প্রফেসরকে যে বিজনেস মাফিয়া স্পন্সর করেছিল এই পরীক্ষা চালানোর জন্য, তার উদ্দেশ্য ছিল জাফরের বিভিন্ন অনুভূতি নিয়ে কাজ করে এমন একটা ক্লোন বানানো যার ভেতরে এই 6টা অনুভূতি আদর্শ পরিমাণে থাকবে। অর্থাৎ পৃথিবীতে যে জাফরের জন্ম হয়েছিল সেই জাফর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারত না, কিন্তু ল্যাবে তারা এমন একটা জাফরের জন্ম দিতে চেয়েছে যে একই সঙ্গে বুদ্ধিমান, ক্ষিপ্র এবং একই সাথে নিজের ইমোশনকেও কন্ট্রোল করতে পারবে। আর সেই ক্লোন করা আদর্শ জাফরকে দিয়ে তারা গড়ে তুলবে নতুন একটা আন্ডারওয়ার্ল্ডের সাম্রাজ্য। এজন্যই বিভিন্ন ইমোশনে তারা 6টি জাফরের ক্লোন বানিয়েছিল। কিন্তু এরপর তারা কিন্তু জাফরকে দেওয়া কথা রাখেনি। জাফরের 6টি ক্লোন বানানোর পর ঠিকই তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। মোটামুটি সবকিছু তাদের প্ল্যান মতোই চলছিল, কিন্তু তারা ভাবতেও পারেনি এভাবে জাফরের ক্লোনগুলো ল্যাবে আগুন লাগিয়ে পালিয়ে যাবে। প্রফেসর সেই গোয়েন্দা অফিসার খানকে দায়িত্ব দেন জাফরের এই 6টা ক্লোনকে খুঁজে বের করে দেবার। খানের এখন বয়স হয়ে গেছে, তাই সে ডেকে নেয় তারই ছাত্র গোয়েন্দা কর্মকর্তা জুভাইনিকে, যে চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। যেহেতু জাফরের 6টা ক্লোন সম্পূর্ণ আলাদা আলাদা ইমোশনে তৈরি, তাই তাদের চিন্তা ভাবনাও ছিল সম্পূর্ণ আলাদা। তাদের মধ্যে যে শান্তিপ্রিয় ছিল সে চলে যায় নিজের মায়ের কবর জিয়ারত করার জন্য। সেখানে দেখা হয়ে যায় তার বাবার সঙ্গে। তার বাবা হঠাৎ করে জাফরকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সে অনেকদিন আগেই শুনেছিল জাফরকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হয়েছে। কিন্তু আজ চোখের সামনে নিজের ছেলের জীবন্ত রূপ দেখে সে অবাক হয়ে যায়। সে জাফরকে বাসার ভেতরে নিয়ে আসে এবং জাফরের পছন্দের খাবার তাকে খাওয়াতে থাকে। কিন্তু এই বাবার প্রতি কিন্তু ছিল জাফরের অনেক রাগ, কারণ জাফরের বাবা ছিল খুবই অত্যাচারী। সে ছোটবেলাতে তার মাকে প্রচুর টর্চার করত। জাফরের বাবার টর্চার সহ্য করতে না পেরে তার মা গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল। তার বাবাই জাফরকে একটা ট্রমাটাইজড পাস্ট উপহার দিয়েছিল এবং এ কারণেই জাফর পরবর্তীতে সন্ত্রাসী হয়। ছোটবেলায় জাফর বোর্ডিং স্কুলে পড়াশোনা করত। সেখানে তার এক বন্ধুকে কিছু ছেলে এসে র‍্যাগ দেয় এবং বেশ অপমান করে। জাফর আর সেই বন্ধু মিলে রাতের বেলা সেই ছেলেদেরকে পিটিয়ে আসে। এছাড়াও ক্রিকেট খেলার মাঠে জাফরের মাকে নিয়ে খারাপ কথা বলায় সে তার এক সহপাঠীকে ব্যাট দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে ফেলে। এ সমস্ত কথা জানার পর তার বাবা তাকে প্রচণ্ড মারধর করে এবং জাফরকে পুলিশে ধরিয়ে দেয়। সেখান থেকেই জাফরের তার বাবার প্রতি প্রচণ্ড ক্ষোভ জন্ম নিয়েছিল। সে সবসময় ভাবতো তার বাবাকে সে সুযোগ পেলেই হত্যা করবে। কিন্তু এবার সে তার বাড়িতে ফিরে এসে দেখলো তার বাবা প্রচণ্ড অনুশোচনায় ভুগছে। আর জাফরের এই ভার্সনটা ছিল পিসফুল, অর্থাৎ শান্তিপ্রিয়। সে এসেছিল নিজের মায়ের কবরের কাছে শান্তি খুঁজে পেতে। তার ভেতরে বাবার প্রতি প্রতিশোধ নেয়ার কোনো ইমোশন ছিল না। কিন্তু সে যখন বুঝতে পারে তার বাবার ভেতরে অনুশোচনা জন্ম নিয়েছে এবং সে নিজের স্ত্রী এবং সন্তানকে ছোটবেলায় মারধর করার জন্য আসলেও প্রতিদিন অনেক রিগ্রেট করে, তখন তার মনটা শান্তিতে ভরে যায়। খান এবং জুভাইনি প্রথমেই ভাবতে থাকে জাফর কোথায় যেতে পারে। খান জাফরের কেস স্টাডি করে বুঝতে পেরেছিল তার জীবনের সবচেয়ে ঘৃণার পাত্র হচ্ছে তার বাবা, তাই প্রথমে তার বাবার কাছে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল। তাই খান তার সহকারীকে নিয়ে জাফরের বাড়িতে সরাসরি চলে আসে এবং সেখান থেকে গ্রেফতার করে পিসফুল জাফরকে, অর্থাৎ শান্তিপ্রিয় জাফর এখন খানের হাতে চলে আসলো। রইল বাকি 5। যেই জাফরের অন্তরে দুঃখ ছাড়া কিছু ছিল না, অর্থাৎ জাফরের স্যাড ভার্সন, সে চলে যায় তার প্রিয় এক বাউলের কাছে। নদীর পাড়ে বসে সারা রাত কাটিয়ে দেয় বাউলের গান শুনে। তার মনে পড়ে যায় তার মেয়ে মিলির কথা, পুলিশের কাছে ধরা পড়বার পর যাকে রেখে দেওয়া হয়েছিল এতিমখানাতে। কিন্তু এই মিলি কিন্তু জাফরের বাচ্চা নয়, এর সাথে জড়িয়ে আছে তার করা এক ভয়ঙ্কর পাপের ঘটনা। সন্ত্রাসীর লাইনে জাফর যখন সারা শহর কাঁপিয়ে বেড়াচ্ছিল, তখন তার সঙ্গে কাজ করত তার অনেক ঘনিষ্ঠ এক বন্ধু। সেই বন্ধুটি যতদিন বেঁচে ছিল জাফর ততদিন শহরে রাজত্ব করে গেছে। কিন্তু একসময় বন্ধুটি বিয়ে করে অপর্ণাকে এবং তাদের ঘরে একটি ছোট্ট মেয়ে সন্তান হয়। তারপর থেকে জাফরের বন্ধু চিন্তা করছিল এই লাইন ছেড়ে দেবে, অর্থাৎ ভালো পথে চলে আসবে। জাফরের বন্ধুটি হয়তো সঠিক পথে চলে আসতো, কিন্তু তার আগেই একদল সন্ত্রাসী তাকে অ্যাটাক করে। সেই আক্রমণে জাফর একটা ট্রেনের নিচে আশ্রয় নিলেও তার বন্ধুকে গুলি করে হত্যা করা হয়। বন্ধুটি মারা যাবার পর জাফর তার পরিবারের দায়িত্ব নেয়। তার পরিবারে ছোট্ট এক কন্যা সন্তান নিয়ে অপর্ণা খুবই অসহায় হয়ে পড়েছিল। তখন তাকে শেল্টার দেয় জাফর।
জাফরের বাড়িতে সবসময় তার বন্ধু-বান্ধব মদ গাঁজা খেতে আসতো, আর ভেতরে বাচ্চাকে নিয়ে থাকতো অপর্ণা। স্বভাবতই একজন লোক তার মৃত বন্ধুর স্ত্রীকে নিয়ে থাকছে, এই ব্যাপারটা সন্ত্রাসী মহলে বেশ আনন্দের খোরাক হয়ে যায়। জাফরের বন্ধুরা প্রায়ই ব্যাপারটা নিয়ে আজে বাজে কমেন্ট করত। জাফর ব্যাপারটা সহ্য করতে পারে না, সে অপর্ণাকে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু অপর্ণা তার মৃত স্বামীর বন্ধু জাফরকে বিয়ে করতে চায় না। এমনিতে তার স্বামী সন্ত্রাসী ছিল এবং সে দেখেছে সন্ত্রাসীদের জীবন কিভাবে যে কোনো মুহূর্তে বিপন্ন হতে পারে। তাই সে জাফরের মতো আরেকজন সন্ত্রাসীকে বিয়ে করে নিজের জীবনটাকে আবার ঝামেলার মধ্যে ফেলতে চায় না। কিন্তু জাফর ব্যাপারটা মেনে নিতে পারে না। অপর্ণা যখন তাকে রিজেক্ট করে তখন সে নিজের পুরুষত্ব প্রদর্শনের জন্য অপর্ণার উপর ঝাঁপিয়ে পড়ে এবং কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ধর্ষণ করা শুরু করে। কিন্তু হঠাৎ করেই জাফর উপলব্ধি করে শ্বাসরোধ করে সে অপর্ণাকে মেরে ফেলেছে। অর্থাৎ যখন তার ভেতরে প্রচণ্ড রাগ উঠে গিয়েছিল অপর্ণার রিজেকশনের পর, তখন সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তাকে যখন ধর্ষণ করছিল তখন তাকে সে শ্বাসরোধ করে গলা টিপে হত্যা করে ফেলেছে। জাফরের হাতেই তার প্রিয় বন্ধুর স্ত্রী যখন খুন হলো তখন জাফর ভয় পেয়ে যায়। সে কি করবে বুঝতে পারছিল না। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য সে পুরো বাড়িতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। জ্বলন্ত আগুনের ভেতর থেকে হঠাৎ করে সে শুনতে পায় সেই বাচ্চাটির কান্নার শব্দ। তখন জাফর মিলিকে কোলে তুলে নেয় এবং সেই থেকেই নিজের সন্তানের মতো করেই তাকে বড় করছিল জাফর। জাফরের দুঃখী ভার্সন সেই মিলিকে প্রচণ্ড মিস করতে থাকে, তাই সে মিলির এতিমখানাতে আসে মিলির সঙ্গে দেখা করার জন্য। কিন্তু এতিমখানায় যখন মিলিকে দেওয়া হয়েছিল তখন সেখানে লেখা হয়েছে মিলির বাবাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। তাই সেখানকার ম্যানেজার জাফর যে মিলির বাবা এই ব্যাপারটাতে সন্দেহ পোষণ করে এবং জাফরকে মিলির সঙ্গে দেখা করতে না দিয়ে সেখান থেকে বের করে দেয়। এদিকে খান কিন্তু সেই বাউলের কথা জানতো, যেই বাউলকে জাফর অনেক পছন্দ করত যখন সে সন্ত্রাসী ছিল। সেই বাউলের কাছে গেলে তারা জানতে পারে জাফর তার কাছে এসেছিল এবং তাকে বলেছে তার মনটা তার মেয়ের জন্য কেমন কেমন করছে। তখন দ্রুত খান চলে আসে সেই এতিমখানাতে এবং এতিমখানার ম্যানেজারের কাছ থেকে জানতে পারে আসলেও জাফর এসেছিল তার মেয়ের খোঁজ নেওয়ার জন্য। কিন্তু তার মেয়ের সঙ্গে কথা বলতে গেলে হঠাৎ করে তারা উপলব্ধি করে মিলি হঠাৎ করে গায়েব হয়ে গেছে। আমরা দেখতে পাই আসলে মিলিকে নিয়ে গেছে জাফর নিজেই। খান প্রফেসরকে ঘটনাটা জানায়, কারণ এটা একটা যুগান্তকারী ব্যাপার। যেই জাফর এখানে এসেছিল সে ছিল জাফরের স্যাড ভার্সন, অর্থাৎ দুঃখী ভার্সন। এই ভার্সনটার ভেতরে দুঃখ ছাড়া আর কোনো অনুভূতি দেওয়া হয়নি। কিন্তু এই জাফর কিন্তু ঠিকই তার মেয়ে মিলিকে নিয়ে পালিয়ে গেছে। তার ভেতরে ইমোশন থাকার কথা ছিল একটাই, তার পক্ষে একটা মেয়েকে নিয়ে পালানোর মতো দুঃসাহস করা অসম্ভব ছিল। তার মানে জাফরের ভেতরে একটা ইমোশন দিয়ে ক্লোন করা হলেও সেই ইমোশনগুলো এখন আর একা নেই। বিভিন্ন ঘটনার মাধ্যমে ইমোশনগুলোর মিউটেশন হচ্ছে। তার মানে যে 6টা জাফরকে তৈরি করা হয়েছিল সেই 6টা জাফরের ক্লোনের ভেতরে কেবলমাত্র একটা করে ইমোশন দেওয়া হলেও তাদের মধ্যে সব ইমোশনই ধীরে ধীরে গ্রো করছে। ব্যাপারটা প্রফেসরের জন্য অ্যালার্মিং, কারণ একটা জাফরকেই কন্ট্রোল করা যাচ্ছিল না সে যখন জীবিত ছিল, আর এখন যদি 6টা জাফর শহরে ঘুরে বেড়ায় তাহলে তাকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে যাবে। এদিকে আমরা দেখতে পাই জাফর তার মেয়ে মিলিকে নিয়ে বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছে। মিলির সঙ্গে একদিন সময় কাটিয়ে তারপর সে মিলিকে আবার এতিমখানাতে দিতে আসে, আর তখনই খান তাকে গ্রেফতার করে। অর্থাৎ খানের কাছে এখন জাফরের 2টা ক্লোন চলে এসেছে, একটা পিসফুল ভার্সন, একটা স্যাড ভার্সন। রইল বাকি 4 জন। এদিকে আমরা সেই সায়েন্টিস্ট সোফিয়াকে দেখতে পাই, যার হাজবেন্ড রাতুল ছিল একজন অতৃপ্ত স্বামী। তাদের সংসারে কোনো শান্তি ছিল না, কারণ সোফিয়া এক্সপেরিমেন্টের কথা বলে দিনরাত সবসময়ই বাসার বাইরে থাকতো। তাদের যখন মাত্র বিয়ে হয়েছিল তখন সোফিয়া তার এক ভাইকে নিয়ে এসেছিল চিকিৎসার জন্য, যেই ভাইটি পরে মারা গেছে। কিন্তু এই অসুস্থ ভাইকে লালন পালন করতে গিয়ে সোফিয়া তার স্বামীর প্রতি দৃষ্টি দিতে পারেনি, তাই তাদের মধ্যে কোনো কেমিস্ট্রি গড়ে ওঠেনি। তার উপরে সোফিয়াদের একটি ছেলে আছে, সেই ছেলেটিও বুদ্ধি প্রতিবন্ধী, তাই রাতুলের জীবনে কোনো শান্তি নেই। এদিকে আমরা জাফরের আরেকটি ভার্সনকে এবার দেখতে পাই। এই ভার্সনটি ছিল জয়ফুল ভার্সন, অর্থাৎ সে সব সময় চিল করতে পছন্দ করত। এই জয়ফুল ভার্সন একটা বারে যায় নাচ গান করতে, কিন্তু সেখানে থাকা তার এক বন্ধু হঠাৎ করে জাফরকে দেখে ভয় পেয়ে যায়। ভয় পাবারই কথা, কারণ পুরো পৃথিবী জানে জাফরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে।
এখন হঠাৎ করে এই জাফর কোত্থেকে এলো সেটা সে ভেবে পায় না। তার উপরে এই মদের বারটা সে চালাতো আজগরকে কমিশন দিয়ে। আজগর যদি জানতে পারে তার চিরশত্রু জাফর এখানে এসে নাচ গান করছে, তাহলে তার এই ব্যবসাটা আর থাকবে না। তাই মদ দিয়ে জাফরকে সে বার থেকে বের করে দেয়। জাফর তখন মদ নিয়ে চলে আসে জেনি নামে এক প্রস্টিটিউটের বাসাতে। এই জেনি প্রস্টিটিউটের সঙ্গে জাফর আগে অনেক সময় কাটাতো। জেনিও জাফরকে দেখে ভয় পেয়ে যায়, তবে শুরুতে বাধা দিলেও পরে আর বাধা দিতে পারে না সে। জাফর ঢুকে পড়ে জেনির ঘরে এবং তার সঙ্গে আনন্দ ফুর্তি করতে থাকে। এবার আমরা দেখতে পাবো বুদ্ধিমান এবং ইমোশনালি পাওয়ারফুল জাফরের একটি ভার্সনকে। আগেই বলেছি জাফরের ভেতরে সাহস, ক্ষিপ্রতা সবই ছিল, কিন্তু যেটা ছিল না সেটা হলো নিজের ইমোশনকে কন্ট্রোল করার ক্ষমতা। এই ইমোশনালি পাওয়ারফুল জাফরের সেই ক্ষমতাটা ছিল, এবং এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সব কিছুর নাটের গুরু কিন্তু এই ইমোশনালি পাওয়ারফুল জাফর। অর্থাৎ সেই ল্যাবে আগুন জ্বালিয়ে তার 6টি ক্লোনকে বাইরে বের করে দিয়েছে। এই ইমোশনালি পাওয়ারফুল জাফর সে তার এক শাগরেদের কাছে আসে। এই শাগরেদের নাম ছিল জসিম। জাফরের ফাঁসি হওয়ার আগ পর্যন্ত জসিমও আন্ডারওয়ার্ল্ডে সক্রিয় ছিল, কিন্তু জাফরের ফাঁসি হবার পর জসিম এই লাইন ছেড়ে দিয়েছে। কিন্তু এতদিন পর হঠাৎ করে তার ওস্তাদকে দেখে সে আবেগে আপ্লুত হয়ে পড়ে। সে ওস্তাদকে নিজের বাড়িতে নিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই কেউ একজন জসিমের বাড়ির দরজাতে নক করছে। জসিম শুরুতে ভেবেছিল আজগরের লোক হতে পারে, কিন্তু কি হোল দিয়ে সে যেটা দেখে তাতে তার মাথায় ঘুরে যায়। পাওয়ারফুল জাফর যেরকম খুঁজতে খুঁজতে তার শাগরেদের বাসায় এসেছে, ঠিক তেমনি যেই জাফরটা ছিল ম্যাড জাফর অর্থাৎ উন্মাদ জাফর, সেও রাগে উত্তেজিত হয়ে তার শাগরেদের বাড়িতেই চলে এসেছে। দরজার দুই পাশে দুই জাফরকে দেখে জসিম বুঝতে পারে না কি করবে। সেই মুহূর্তে পাওয়ারফুল জাফর আর জসিম মিলে উন্মাদ জাফরকে চেয়ারে বেঁধে ফেলে। জসিম বুঝতে পারছিল না কে আসলে আসল জাফর। সে ভেবেছিল জাফরের হয়তো কোনো যমজ ভাই ছিল। উন্মাদ জাফরটা গালাগালি করতে থাকে, এ কারণে পাওয়ারফুল জাফর জসিমকে বলে ক্লোরোফর্ম দিয়ে তাকে অজ্ঞান করে রেখে দিতে। পুলিশের কাছে জাফরের দুইজন আত্মীয়ের ব্যাপারেই তথ্য ছিল, একজন তার বাবা আর একজন তার মেয়ে। এই দুই জায়গা থেকে দুইজন জাফরকে ধরতে পেরেছে, কিন্তু বাকি 4টা জাফরকে কিভাবে ধরবে সেটা খান বুঝতে পারছিল না। 6টা জাফর আছে, 6টা জাফর একজন আরেকজনের রেপ্লিকা, কিন্তু তাদের ইমোশন সম্পূর্ণ আলাদা। তাদেরকে কিভাবে ধরা যায় সে সেটা বুঝতে পারছিল না। এ সময় বুদ্ধি নিয়ে এগিয়ে আসে তরুণ গোয়েন্দা জুভাইনি। সে তার এক বন্ধুর কাছে খানকে নিয়ে যায়। সেই বন্ধুটা ছিল একজন দক্ষ হ্যাকার, এবং সে পুলিশ কন্ট্রোল রুমে হ্যাক করে সেই কন্ট্রোল রুমের অ্যাক্সেস নেয় এবং বিভিন্ন ট্রাফিক ক্যামেরার সাহায্যে মানুষের ফেস রিকগনাইজ করে খুঁজতে থাকে কোথায় রয়েছে জাফর। তারা ফেস রিকগনাইজ করে প্রথমেই দেখতে পায় জাফরের একটা ভার্সন এসেছে পতিতালয়ে সেই জেনির বাসাতে, অর্থাৎ তারা জয়ফুল জাফরকে ট্র্যাক করে ফেলে। কিন্তু খান জেনির বাসাতে আসলে জেনি সেটা ডিনাই করে। খান জেনির বাসার ভেতরে ঢুকতে পারে না, তাই আপাতত জয়ফুল জাফরকেও ধরতে পারে না। কিন্তু হয়তো খানের কাছে ধরা পড়লেই ভালো হতো জয়ফুল জাফরের জন্য, কারণ একটু পরেই আমরা দেখতে পাই আজগরের লোকেরাও খবরটা জানতে পেরে যায় এবং তারা এসে জয়ফুল জাফরকে উঠিয়ে নিয়ে যায় নিজেদের ডেরায়। এদিকে আমরা দেখতে পাই সোফিয়াকে এক লোকের সঙ্গে রেস্টুরেন্টে বসে কথা বলতে। এই লোকটি সোফিয়াকে নতুন এক জীবনের অফার করে। সোফিয়া এত রিস্ক নিবে কিনা সেটা সে বুঝতে পারছিল না। এমনিতেই নিজের চাকরির রেসপন্সিবিলিটির কারণে ফ্যামিলি রেসপন্সিবিলিটি পালন করতে পারছিল না সোফিয়া। তার উপরে সোফিয়াকে এই লোকটি এখন নতুন একটি কাজের অফার করে। আমরা বুঝতে পারি সায়েন্টিস্ট হিসাবে সোফিয়া প্রফেসরের প্রতি পুরোপুরি লয়াল নেই, অর্থাৎ প্রফেসর সেই ক্লোনগুলো একজন বিজনেস মাফিয়ার জন্য তৈরি করলেও সোফিয়া এই তথ্যগুলো নিয়ে অন্য আরেকটি টিমের সঙ্গে কাজ করতেও পিছপা হয় না। খানকে প্রফেসর দায়িত্ব দিয়েছিল জাফরের 6টা ক্লোনকে খুঁজে বের করতে। এই লোকটিও সোফিয়াকে দায়িত্ব দেয় জাফরের 6টা ক্লোনকে খুঁজে বের করতে। তাদের সবার টার্গেট ছিল জাফরের ক্লোনগুলোকে নিজেদের আয়ত্তে আনা। সোফিয়া তখন রাকিব নামের একটি ছেলেকে দায়িত্ব দেয় ঠিক একইভাবে জাফর কোথায় আছে সেই ব্যাপারগুলো খুঁজে বের করা, অর্থাৎ জাফরের বিভিন্ন ক্লোনকে ট্রেস করা। তারা জাফরের মুভমেন্ট দেখে একটা জিনিস বুঝতে পারে, সেটা হলো জাফরের সিঙ্গেল ইমোশনগুলোর সঙ্গে আশেপাশের এনভায়রনমেন্টের মুভিং ইমোশনগুলো যুক্ত হচ্ছে।
এবং এই কারণে প্রত্যেকটা ক্লোনই ধীরে ধীরে পূর্ণাঙ্গ জাফরে পরিণত হচ্ছে। এদিকে আমরা দেখতে পাই সেই জয়ফুল জাফরকে টর্চার করছে আসগর। একসময় আসগর আর জাফর দুইজনই ছিল শীর্ষ সন্ত্রাসী সেলিম শেখের দুই হাত। পরবর্তীতে এই আসগরের ষড়যন্ত্রেই সেলিম শেখ হত্যার দায়ে ফাঁসির দড়ি গলায় পড়তে হয়েছিল জাফরকে। কিন্তু আসগর আজ হঠাৎ করে দেখতে পায় সেই জাফর কিনা চলে এসেছে জীবিত হয়ে। এই ঘটনাটি কিভাবে ঘটলো আসগরের মাথায় সেটা ঢোকে না। তার উপরে আসগরের কাছে তখন ছিল জয়ফুল জাফর, অর্থাৎ সেই জাফর চিল করা ছাড়া আর অন্য কিছু বুঝতো না। পুরোটা টাইম তাকে যতই টর্চার করা হোক না কেন, সে তার সিগারেটের জন্য আগুন খুঁজতে থাকে সন্ত্রাসীদের কাছে। অর্থাৎ যেই জাফরকে আসগর চিনত আর যেই জাফরকে তারা এখন ধরে নিয়ে এসেছে, এই দুয়ের মধ্যে সে কোনো মিল পাচ্ছিল না, তাই তার মাথা আউলিয়ে গিয়েছিল। এদিকে জয়ফুল জাফর যে এই ব্যাটারি গলিতে আটকে আছে, এই ব্যাপারটা রাকিব ট্রেস করে ফেলে এবং সে সেটা জানায় সোফিয়াকে। আমরা দেখতে পাই পাওয়ারফুল জাফরও সোফিয়ার সঙ্গে যোগাযোগ করছে এবং সে সোফিয়াকে বলেছে সে জাফরের অন্য ভার্সনগুলোকে খুঁজে বের করতে তাকে সাহায্য করবে। তখন সোফিয়া পাওয়ারফুল জাফরকে জানায় যে জয়ফুল জাফরকে আসগরের ডেরায় বন্দি করে রাখা হয়েছে। তখন পাওয়ারফুল জাফর জয়ফুল জাফরকে ছাড়ানোর জন্য আসগরের ডেরায় যায়। এদিকে পাওয়ারফুল জাফর যখন জয়ফুল জাফরকে ছাড়াবার জন্য আসগরের ডেরায় যায়, তখন আসগর যেন লিটারালি আকাশ থেকে পড়ে। সে একটা জাফরকে চিনত যে অনেক দিন আগেই ফাঁসি হয়ে মারা গেছে, আর এখন তার সামনে বসে আছে দুইটা জাফর। তবে বুদ্ধিমান জাফর আসগরকে সবকিছু বুঝিয়ে বলে। সে বুঝিয়ে বলে তাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি, বরঞ্চ তাকে একটা ল্যাবরেটরিতে রেখে দেওয়া হয়েছিল এই কয়েক বছর এবং তার বিভিন্ন ভার্সন ক্লোন করা হয়েছে। এই মুহূর্তে তার কাছে 3টা ক্লোন আছে। সে নিজে উন্মাদ জাফর, যাকে সে জসিমের বাড়িতে বন্দি করে রেখে এসেছে, এবং জয়ফুল জাফর যে আসগরের কাছে বন্দি হয়ে আছে। আর প্রফেসরের কাছে আছে জাফরের আরও 3টা ভার্সন, স্যাড জাফর এবং পিসফুল জাফর। এই দুইজন জাফরকে তো খান গ্রেফতার করে নিয়ে এসেছে। আরেকটা জাফর ছিল, সেটা হচ্ছে স্কেয়ারি জাফর, অর্থাৎ সেই ভীতু জাফরটা। ল্যাবে যখন আগুন লাগে, সেই ভীতু জাফরটা ভয়ে আগুন দেখে সেখান থেকে বের হতেই পারেনি। আমরা শুরুতে ল্যাবে যখন এসআই নুরুল গিয়েছিল, তখন যেই জাফরকে বের হয়ে আসতে দেখেছিলাম সেটা আসলে ছিল জাফরের ভীতু ভার্সন বা স্কেয়ার্ড ভার্সন। নুরুল যাতে জাফরকে না দেখে ফেলে, তাই তাকে নিজেদের স্টাফ বানিয়ে ল্যাবের লোকেরা দ্রুত সরিয়ে ফেলেছিল। তো প্রফেসরের কাছ থেকে এই বাকি 3টা জাফরকে উঠিয়ে নিয়ে আসতে হবে। 6টা জাফরকে একসাথে করতে পারলে একটা বিদেশি পার্টির কাছে বিক্রি করে আসগর অনেক টাকা আয় করতে পারবে। এই টাকার লোভ দেখিয়ে আসগরকে পটিয়ে ফেলে পাওয়ারফুল জাফর। এরকম সময়ে জসিম হঠাৎ করে জানায় সেই উন্মাদ জাফর জ্ঞান ফিরে পাবার পরেই সেখান থেকে পালিয়ে গেছে। তবে আগেই বলেছি, সেই জাফরের মধ্যে রাগ ছাড়া অন্য কোনো ইমোশন ছিল না। জাফরের সবচেয়ে বড় শত্রু ছিল আসগর, তাই সেই উন্মাদ জাফর আসগরকে মারতে আসগরের ডেরাতেই আসে এবং বোকার মতো ধরা পড়ে যায়। এদিকে প্রফেসরের মতো আমরা দেখেছি সোফিয়াকেও একজন দায়িত্ব দিয়েছে 6টা জাফরকে একসাথে করার, আর সেই কাজে সোফিয়াকে সাহায্য করছিল আমাদের এই পাওয়ারফুল জাফর। পাওয়ারফুল জাফর সোফিয়াকে রাতের বেলা ফোন করে এবং একটা জায়গাতে নিয়ে যেতে চায়, কিন্তু এই পুরো ঘটনাটি একটা সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় এবং সেটা কন্ট্রোল রুম হ্যাক করে জুভাইনি দেখে ফেলে। জুভাইনি তখন এটা খানকে দেখায় এবং খান বুঝতে পারে সোফিয়া প্রফেসরের সঙ্গে আর নেই, বরঞ্চ সে ভিন্ন কোনো কিছুর প্ল্যান করছে। তারা দ্রুত সোফিয়ার বাড়িতে যায় এবং তার স্বামীকে জেরা করতে থাকে তার স্ত্রী কোথায় গেছে সেটা জানার জন্য। কিন্তু তারা খুব দ্রুতই বুঝতে পারে সোফিয়ার সঙ্গে তার স্বামীর সম্পর্কও ভালো নেই এবং তার স্বামী সোফিয়ার ব্যাপারে আসলে তেমন একটা কিছুই বলতে পারবে না। ঠিক সেই মুহূর্তে খানকেও পাওয়ারফুল জাফর ফোন করে। সে খানকে জানায় সে যেই 3টা ভার্সনকে খুঁজছে সেই 3টা ভার্সনই তার কাছে আছে এবং তাকে আসগরের ডেরার ঠিকানা দিয়ে দেয় ইন্টেলিজেন্ট জাফর। এদিকে আমরা দেখতে পাই সেই এসআই নুরুলকেও ফোন করেছে ইন্টেলিজেন্ট জাফর। সেও নুরুলকে বলে সে যে ল্যাবে আগুন লাগার ঘটনা তদন্ত করছে, এর উৎস খুঁজে বের করতে হলে তাকে আসতে হবে আসগরের ডেরাতে, কারণ এখানেই সেই সাবজেক্ট লুকিয়ে আছে যেটা ল্যাবে গবেষণা করা হচ্ছিল। অর্থাৎ আমরা বুঝতে পারি এই ইমোশনালি পাওয়ারফুল ইন্টেলিজেন্ট জাফর একটা বড় ফাঁদ পেতে রেখেছে।
সে একই সঙ্গে কয়েকটা পার্টিকে এখানে আসতে বলছে। সে যেমন গোয়েন্দা কর্মকর্তা খানকে এই জায়গার ঠিকানা দিয়েছে, ঠিক তেমনি সোফিয়াকেও দিয়েছে, আবার পুলিশ অফিসার নুরুলকেও দিয়েছে। তবে সে আসগরকে বলছিল যে বিদেশি পার্টি এখানে আসছে জাফরের বিভিন্ন ক্লোনকে নেওয়ার জন্য। আসগর এমনিতেই বুঝতে পারছিল না কিভাবে আম গাছের চারার মতো এখানে ওখানে এক একটা জাফর গজিয়ে উঠছে। তবে আপাতত বিদেশি পার্টির কাছ থেকে টাকা পাওয়া যাবে এটা ভেবে সে শান্ত থাকে। এর মধ্যে নুরুল সেখানে চলে আসে। পুলিশ আসার খবর পেয়ে আসগরের মাথা গরম হয়ে যায়, তবে জাফর মাথা ঠান্ডা রাখে। অন্যদিকে খান এবং জুভাইনিও সেই জায়গাতে চলে আসে, অর্থাৎ আসগরের ডেরার চারপাশে পুলিশ এবং গোয়েন্দারা ঘিরে ফেলে। আসগরের এই ডেরাতেই কিন্তু প্রচুর পরিমাণে ড্রাগ এবং অস্ত্র লুকিয়ে রেখেছিল সে, তাই পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য সে তৎপর হয়ে ওঠে। সে সময় জয়ফুল জাফরকে মুক্ত করে দেয় পাওয়ারফুল জাফর। সে জয়ফুল জাফরকে বুঝিয়ে বলে যে তারা দুজন একই ব্যক্তি, শুধুমাত্র তাদের ভেতরের ইমোশনগুলো আলাদা। আপাতত জয়ফুল জাফরের ভেতরে তেমন একটা বুদ্ধি নেই, তাই সে তাকে নিজের থেকে কিছু করতে নিষেধ করে এবং জয়ফুল জাফরকে নিজের কমান্ড মেনে চলতে আদেশ দেয়। এদিকে খান যখন দেখতে পায় সেখানে পুলিশ রেইড দিয়েছে, তখন সে বুঝতে পারে পুরো ব্যাপারটাতেই তাদেরকে টোপ দিয়ে ফাঁদে ফেলানো হয়েছে এবং পুরোটাই ইন্টেলিজেন্ট এবং ইমোশনালি পাওয়ারফুল জাফরের খেল। তার মূল শত্রু ছিল আসগর। আসগর তার এই ডেরাতে প্রচুর পরিমাণে মাদক এবং অস্ত্র লুকিয়ে রেখেছিল, আর জাফর ইচ্ছে করে এই জায়গার ঠিকানাই পুলিশ এবং খান উভয় পক্ষকেই দিয়ে রেখেছিল, যাতে তারা এসে আসগরকে রেড হ্যান্ডেড গ্রেফতার করে। খান বুঝতে পারে পুরোটাই আসগরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য জাফরের করা একটা প্ল্যান। একসময় এই জাফরকে আসগর ফাঁসিয়ে দিয়েছিল, আর এখন আসগরকে ফাঁসিয়ে সেটার প্রতিশোধ নিতে চায় জাফর। তাই খান আপাতত আসগরের ডেরার দিকে না গিয়ে ফিরে যেতে থাকে। কিন্তু খান যদি ফিরে চলে যায় তাহলে জাফরের প্ল্যান বাস্তবায়িত হবে না, তাই আগে থেকেই সে তার শাগরেদ জসিমকে ডিরেকশন দিয়ে রেখেছিল খান যদি সেখান থেকে চলে যেতে চায় তাহলে খানকে যাতে সে গুলি করে। জসিমও সেই ডিরেকশন অনুযায়ী খানের পিঠে গুলি করে। খান গুলি খাওয়ার সাথে সাথে জুবাইনিও পাল্টা গুলি চালাতে থাকে। গুলির শব্দ শুনে নুরুলও গুলি চালাতে থাকে এবং আসগরের লোকেরা বেঘোরে প্রাণ হারাতে থাকে। এ সময় আমরা দেখতে পাই জাফর নুরুলকে ধীরে ধীরে প্রলুব্ধ করে আসগরের ডেরার দিকে নিয়ে আসছিল, আর সেখানে আসার পর আসগরের লোকদের সঙ্গে নুরুলের শুট আউট শুরু হয়। আর এরই ফাঁকে পালিয়ে যায় পাওয়ারফুল জাফর তার অন্য দুটো ভার্সন নিয়ে। পাওয়ারফুল জাফরের মূল প্ল্যান ছিল তার 6টা ক্লোনকেই একত্রিত করা এবং কিছুক্ষণের মধ্যেই খানের গুলি খাওয়ার সুযোগ নিয়ে খান যেখানে বাকি 3জনকে লুকিয়ে রেখেছিল সেখান থেকে সবগুলো জাফরকে অবমুক্ত করে এবং একটা ট্রাকে করে সবগুলো জাফরকে নিয়ে পাওয়ারফুল জাফর পালিয়ে যেতে থাকে। এই খবরটি প্রফেসর জানতে পারে এবং সে প্রচণ্ড ভেঙে পড়ে। সে বুঝতে পারে না কিভাবে তার হাত থেকে 6টা জাফরই পালিয়ে যেতে পারলো। এদিকে আসগরের ডেরাতে রেইড দিয়ে তাকে গ্রেফতার করার জন্য পরদিনই নুরুলকে সাসপেন্ড করা হয়, কারণ তার বসকে অবহিত না করে আসগরের ডেরাতে শুট আউট করে 4জন লোককে হত্যা করে ফেলেছে সে। আপাতত তার বিরুদ্ধে এনকোয়ারি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওদিকে আমরা দেখতে থাকি সায়েন্টিস্ট সোফিয়াকে বন্দি করে ফেলেছে পাওয়ারফুল জাফর। সেখানে জয়ফুল জাফর এসে সোফিয়ার সঙ্গে লুকোচুরি খেলতে থাকে এবং মজা করতে থাকে। তবে তখন পাওয়ারফুল জাফর এসে সোফিয়াকে নতুন কমান্ড করে। সে চেয়েছে নতুন একটা রাজত্ব করতে। আগে যখন জাফর একা ছিল তখন তার প্রতি বিশ্বাসঘাতকতা হয়েছে। সে তার ইমোশনকে কন্ট্রোল করতে পারেনি বলে তার সাম্রাজ্য হারাতে হয়েছে, কিন্তু এই পাওয়ারফুল জাফরের ভেতরে ইমোশনকে কন্ট্রোল করার একটা অদ্ভুত ক্ষমতা আছে। সে চায় তার সঙ্গে নিজের 5টা রেপ্লিকাকে রাখতে, যাতে কখনো অন্যের ওপর তাকে মুখাপেক্ষী না হতে হয় এবং তার উপরে কেউ বিশ্বাসঘাতকতা না করতে পারে। এই 6জন মিলে গড়ে তুলতে চায় নতুন এক অপরাধের সাম্রাজ্য এবং সেই কাজে সোফিয়াকে সাহায্য করতে হবে, কারণ এই ক্লোনগুলোর স্রষ্টা কিন্তু সোফিয়াই। আসল জাফর থেকে ক্লোন করে ল্যাবরেটরিতে যখন এই 6টা ক্লোন বানানো হয়েছিল তখন কিন্তু প্রফেসরের সঙ্গে এই সোফিয়াই পুরোটা সময় ছিল। জাফর চাচ্ছিল তার অন্য ক্লোনগুলোর ভেতরেও সব ইমোশন চলে আসুক, তাই সোফিয়ার সাহায্য তার দরকার।
এদিকে 6টা জাফরি যখন শহরে অবমুক্ত হয়ে গেল, তখন প্রফেসরের সাথে আরেকজন মাফিয়া কথা বলতে আসে। 6টা জাফর যদি এক হয়ে যায় তাহলে এই শহর একসময় না একসময় সে দখল নেবে। তাই সেই মাফিয়া চিন্তিত হয়ে পড়ে কিভাবে জাফরদেরকে ধরা যায়। আর তখন প্রফেসর তার ট্রাম্প কার্ড ছেড়ে দেয়। আসলে সে 6টা নয়, জাফরের ক্লোন করেছিল 7টা, এবং সেই 7 নাম্বার জাফরের ভেতরে কোনো অনুভূতি ছিল না। যে জাফরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল সে ছিল জাফরের 7 নাম্বার ক্লোন, অর্থাৎ সেই অনুভূতি শূন্য জাফরকেই ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল। এজন্যই কিন্তু আমরা সেই ডাক্তারকে পুলিশের কাছে বলতে শুনেছিলাম যে সে নিশ্চিত সেদিন ফাঁসি দিয়ে জাফরকেই হত্যা করা হয়েছিল। জাফরকে হত্যা করা হলেও সেটা ছিল আসলে জাফরের ক্লোন। মূল জাফর অর্থাৎ সেই শীর্ষ সন্ত্রাসী জাফর এখনো জীবিত অবস্থায় আছে এবং তাকে ছেড়ে দিয়েছিল এই প্রফেসর। যদিও পুরো পৃথিবী জানতো জাফরকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু আসল জাফর তখনও বেঁচে ছিল এবং তার 6টা ক্লোনকে বের করে দেওয়ার দায়িত্ব প্রফেসর সেই আসল জাফরকেই দেয়। এবং সিরিজের শেষে আমরা দেখতে পাই আসল জাফর ফিরে আসছে শহরে তার 6টা ক্লোনকে খুঁজে বের করার জন্য। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত কি হবে? আসল জাফর কি পারবে তার এই 6টি অবিনশ্বর রূপকে নিয়ন্ত্রণে আনতে, নাকি এই অনুভূতি সম্পন্ন ক্লোনগুলোই ধ্বংস করে দেবে তাদের মূল সৃষ্টিকর্তাকে? 6 ওয়েব সিরিজের প্রথম সিজন আমাদের এই অমীমাংসিত প্রশ্নগুলোর সামনে রেখেই শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, মানুষের ইমোশন বা আবেগ নিয়ে করা এই এক্সপেরিমেন্ট যদি বাস্তবে হতো তাহলে পৃথিবীটা কেমন হতো? আপনি কোন অনুভূতিটাকে আপনার ভেতরে সারা জীবনের জন্য রেখে দিতে চাইতেন? প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানান। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ব্যতিক্রমধর্মী এই 6 ওয়েব সিরিজটির কাহিনী ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মন্তব্য জানান এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের আর ফর রিভিউ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। বিদায়।